সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের লাইভ প্রোগ্রামটার আজকের সাবজেক্ট হচ্ছে টয়েফল স্পিকিং সেকশন। আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন টয়েফল স্পেশালিস্ট আর্ক এডুকেশনের টয়েফল ফ্যাকাল্টি যারা মোহাম্মদ মিজানুর রশিদ রূপক ভাই। রূপক ভাই, আপনাকে আমরা আর্ক এডুকেশনের লাইভ প্রোগ্রামে ওয়েলকাম জানাচ্ছি এবং সাথে সাথে টয়েফল ফ্যাকাল্টি হিসাবেও ওয়েলকাম জানাচ্ছি। Thank you, Sanwar. Happy to be here. আজকে হ্যাঁ মানে তোমার সাথে কথা বলতে বলতে বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে একটা আড্ডার মতো দিব। এখানে আমরা টোফেল স্পিকিং নিয়ে কথা বলবো, মূলত ফোকাস থাকবে স্পিকিং এর উপরেই। তারপরে অন্য যে বাকি 3টা মডালিটি আছে ওগুলো নিয়েও একটু কথা বলবো। তো হ্যাঁ। আচ্ছা, আমি আমি যদি রূপক ভাই সম্পর্কে আরেকটু বলতে চাই। রূপক ভাই বাংলাদেশের উনি বাংলাদেশের মোস্ট প্রবাবলি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে টিচার ছিলেন শেষ পর্যন্ত শেষে। এরপরে হচ্ছে এখন উনি আমার এখানে হচ্ছে জাস্ট অনেকটা হচ্ছে গাইড বলতে পারেন, বা এইখানকার হচ্ছে গার্জিয়ান আমার অনেকটা। উনি এইখানে আমার $80 হচ্ছে ওনার পিএইচডি হচ্ছে, পিএইচডি করছেন। ওনার ডিপার্টমেন্ট হচ্ছে স্কুল অফ আর্টস অ্যান্ড আর্টস টেকনোলজি অ্যান্ড এমার্জিং কমিউনিকেশন আমাদের ইউটিডিতেই। সো উনি অলরেডি পপুলার একজন মানুষ। আর উনি খুব রিসেন্টলি হচ্ছে আমাদের টয়েফল এক্সামটা দিয়েছেন। তো আমি ভাবলাম এই অপরচুনিটি আমরা গ্র্যাব করতে পারি, এবং আমার কাছে মনে হয়েছে যে ভাই অলরেডি উনি ইংলিশ ডিপার্টমেন্টে স্টুডেন্ট ছিলেন এবং রিসেন্টলি উনি টয়েফল এক্সাম দিয়েছেন। তো ওনার যে এক্সপেরিয়েন্স, ওনার যে রিসোর্স, আমরা সেই রিসোর্সটা ইউজ করতে পারি। তো সেই হিসাবে আমি ভাইকে বললাম যে ভাই, তাহলে আমরা মনে হয় একসাথে একটু কাজ করতে পারি। দেখেন আপনি আমাদের সাথে কাজ করতে বা আমরা একসাথে কাজ করতে পারি কিনা। তো তখন উনি আমাদের সাথে রাজি হলেন এবং আমরা উই আর্ক এডুকেশন আর মোর দ্যান হ্যাপি টু হ্যাভ ইট স্যার। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে একটু একটু কনটেক্সট দিয়ে নেই তাহলে। আমি হচ্ছে যখন 2018 এ আসলাম ইউএসএ তে, তখন কিন্তু প্রথমে আইএলটিএস টা দেওয়া হয়েছিল আর কি। আহ, তখন ইভেন তখনও টোফেল হ্যাঁ টুকটাক দেখেছিলাম, বাট টোফেলটা কোনো একটা কারণে দেওয়া হয়নি। আম, তো তারপরে এখানে আসলাম। আমার আইএলটিএস এর আবার যেই স্কোর, ওইটা একটা নির্দিষ্ট সময় পর ওটার ভ্যালিডিটি থাকে না। কিন্তু এই ধরনের যেই এক্সাম গুলো আছে বা এই ধরনের যে টেস্ট গুলো আছে, এগুলো সবসময় ইটস আ গুড আইডিয়া যারা হচ্ছে একাডেমিয়াতে থাকে বা যারা হচ্ছে এখানে হায়ার স্টাডি পার্সিউ করতে আসে, বিভিন্ন অপরচুনিটি যারা বেসিক্যালি গ্রাস্প করতে চায়। ইটস আ গুড আইডিয়া যে সবসময় একটা এক্সামের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পর সাথে সাথে আরেকটা এক্সাম দিয়ে রাখা। সো যাতে করে হচ্ছে যে যখনই যে অপরচুনিটিটা নিতে চাচ্ছে তখন যাতে অলরেডি একটা স্কোর হাতে থাকে। তো সেই ধরনের একটা চিন্তা ভাবনা থেকে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, আইএলটিএস তো দিয়েছি, স্কোর ভালোই ছিল, এবার একটু টোফেলটা দিয়ে রাখি। আর আইএলটিএস এর সাথে টোয়েফেল এর একটা যেই বেসিক ডিস্টিংশন বলবো না, বাট ইউটিলিটি বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে নর্থ আমেরিকাতে কোনো একটা কারণে হ্যাঁ আইএলটিএস তো অনেক জায়গায় অ্যাকসেপ্ট করে, বাট টোয়েফেলটা আমার মনে হয় টোয়েফেল এর অ্যাকসেপ্টেন্স এর রেঞ্জ বেসিক্যালি নর্থ আমেরিকান ইউনিভার্সিটি গুলাতে একটু বেশি। তো সেই চিন্তা ভাবনা থেকে আহ, এবার টোয়েফেলটা দেওয়া আর কি। বেসিক অনেকগুলো ডিফারেন্স আছে আইএলটিএস এবং টোয়েফেল এর, সেটা নিয়ে এক এক করে হয়তো ইন দ্য কামিং ডেজ, ইন দ্য কামিং মান্থস অনেক কথাবার্তা হবে। বাট ওই যে বললাম, সব সময় একটা স্কোর রেডি রাখা, সেই চিন্তা থেকে আমার টোয়েফেলটা এবার দেওয়া আর কি। তো বলতে হয় যে আইএলটিএস এর চেয়ে টোয়েফেলটা আসলে এনজয় করেছি বেশি। আইএলটিএসটা মানে একটু মানে ট্র্যাডিশনাল, প্লাস কম্পিউটারের মধ্যে বসে থেকে মানে কম্পিউটারের সামনে বসে পরীক্ষা দেওয়াটা অনেক বেশি এফিশিয়েন্ট মনে হলো আর কি, ইন কম্প্যারিজন উইথ টেবিলে চেয়ারে বসে খাতা কলম নিয়ে পরীক্ষা দেওয়া। তো যাই হোক, হ্যাঁ, শুরু করি তাহলে। আচ্ছা,
রূপক ভাই কিন্তু আসলে আইএলটিএস এর চেয়ে টোয়েফলটাকে বেশি এনজয় করেছে, এটা কিন্তু আমাদের সাথে শেয়ার করলো। তো আমি নিজে টোয়েফলের টিচার ছিলাম, বা টোয়েফলের টিচার ক্লাস এখনো নেই। তো আমার কাছে মনে হয়, এবং এটা আমি যারা বোথ টেস্ট দিয়েছে, আইএলটিএস এবং টোয়েফল দুটো টেস্ট দিয়েছে, যে তাদের কাছ থেকে যেটা আমি শুনি বা তাদের এক্সপিরিয়েন্স যখনই আমি শুনি, তারা আমি জানি না কোনো একটা অজানা কারণে প্রত্যেকটা মানুষই কিন্তু যারা দুটো টেস্ট দিয়েছে, তারা প্রত্যেকটা মানুষ টোয়েফলটাকে এনজয় করেছে এবং টোয়েফলটা বলেছে, এবং টোয়েফলটা কাইন্ডা ইজি এইটাও বলেছে। তাদের মেইন রিজন ছিল কয়েকটা এরকম, যে স্পিকিং এ টোয়েফলে অনলি 4টা কোশ্চেন্স থাকে, অনলি 4টা কোশ্চেন্স, 3.5 মিনিটস, 3.45 মিনিটস, মানে 3 মিনিটস আর 45 সেকেন্ডস অনলি কথা বলতে হয়। But যেখানে আইএলস এ আপনাকে 12 থেকে 15 মিনিট একজন ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে হচ্ছে। সো এই জিনিসটা অনেকের কাছেই, যারা হয়তো মানুষ ডেইলি কনভারসেশন করে না, তো তাদের কাছে হচ্ছে এটা একটু প্যারা, যে আমি কথা বলবো না হঠাৎ করে একজন ইনস্ট্রাক্টরের সাথে যার যার বলবো অ্যাকসেন্ট অনেক সুন্দর, যার প্রনাউন্সিয়েশন অনেক ক্লিয়ার, তার সাথে গিয়ে তার সামনে হঠাৎ করে কথা বলাটা একটু টাফ। এবং সে আপনাকে কিন্তু আইএলস একটা জিনিস করে, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বলছেন তার ভিতর থেকে কিন্তু অবশ্যই ফার্দার কোশ্চেন্স করবে, সেকেন্ড এন্ড থার্ড ফোর্থ কোশ্চেন্স, থার্ড পার্টের জন্য। সো এইটার জন্য প্রিপেয়ার থাকাটা, এটা যে কি কোশ্চেন করবে, সেখান থেকে আমি আনসারটা কিভাবে আগাবো, এটার জন্য একটু আমার কাছে মনে হয় যে আমি নিজে ঘাবড়ায় যাই মানুষের সাথে কথা বলতে গেলে। তো এটা প্রবলেম হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ট্রেফেলে মাত্র 4টা কোশ্চেন, এখানে আপনাকে ফার্দার কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হবে না, কোশ্চেন্স এর মধ্যে থেকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে না, আপনাকে একটা প্রিপারেশন টাইম দেওয়া হবে। এরপরে হচ্ছে জাস্ট আপনি আপনার মতো করে গুছিয়ে, যেহেতু কম্পিউটার রেকর্ড করবে, দেন হচ্ছে সেটা আপনি করতে পারেন। So, আর বাকি জিনিসগুলোর মধ্যে রিডিংটার কথা যদি বলি, রিডিং আমার কাছে মনে হচ্ছে কাইন্ড জিআরির সাথে রিলেটেড অনেকটা। ও কিছু সিম্পল সিম্পল ওয়ার্ডস বা মিনিং আসে। লিসেনিংটাতে একটা সুবিধা হচ্ছে যে লিসেনিং এ কোনো কিছু লিখতে হচ্ছে না, তো স্পেলিং মিস্টেক্স, দেন হচ্ছে পাংচুয়েশন মিস্টেক্স, এই ধরনের মিস্টেক এর জন্য যে নাম্বার গুলো কাটা যাওয়ার কথা, ট্রেফল এই ধরনের কোনো চান্সই নেই। রূপক ভাইয়ের কিন্তু পারফেক্ট স্কোর রয়েছে ট্রেফল লিসেনিং এ, আউট অফ 30 আছে, এবং তার টোটাল স্কোর কিন্তু আউট অফ 120, 111। সো কনগ্রাচুলেশন রূপক ভাই, আউট অফ 120 সে কিন্তু 111 পেয়েছে, যার মধ্যে হচ্ছে লিসেনিং এ 30 আউট অফ 30 এসে। So, আর রাইটিং এর ক্ষেত্রে আরেকটা জিনিস আমি যদি বলি, টোয়েফল হচ্ছে আইএলটিএস এর চেয়ে টোয়েফল রাইটিংটা আমার কাছে মনে হচ্ছে মোর কনভিনিয়েন্ট, বিকজ এটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। এখানে আপনি কোনো কিছু ভুল করলেন, তো আপনি জাস্ট ব্যাক স্পেস দিয়ে আপনি কেটে দিতে পারছেন। তারপরে হচ্ছে যে আপনার একটু রিভিশন দেওয়াটা সহজ, আপনার হাতের লেখা নিয়ে কোনো প্রবলেম নেই। আমার হাতের লেখা খারাপ, তো এই জিনিসটা কত পেজের মধ্যে লিখবো, কতটুকুর মধ্যে লিখবো, এই জিনিসগুলো কিন্তু আসলে আইএলটিএস এর ক্ষেত্রে যদি আপনি পেপার বেসড আইএলটিএস দেন, তো এই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করে। তো ট্রিফলের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রবলেম হয় না। আমার মনে হয় রূপক ভাই আমাদের সাথে আরেকটু কিছু অ্যাড করতে পারেন এই ব্যাপারগুলোতে। না আসলে বিষয় যেটা এখানে তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে কনভারসেশনটা কিছুটা আইএলটিএস ব্যাশিং এর দিকে নিয়ে যাচ্ছি। আমার উদ্দেশ্য মোটেও ওটা না। আইএলটিএস, টোয়েফল, both of them have their own merits. And on the flip side, both of them have their limitations. কিন্তু আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স এবং মানে সিচুয়েটেড এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি, তাহলে আমি হচ্ছে 2018 সালে পেপার বেসড আইএলটিএস দিয়েছিলাম। তো তো তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে একদম স্পিকিংটা বাদে বাকি 3টা সেকশনের জন্য একটা পরীক্ষার হলের মতো করে সবাই একসাথে বসে মানে পেপার বেসড আইএলটিএস, তো হাতে প্রত্যেকটা জিনিসই হাতে লেখার ব্যাপার ছিল আর কি। তো ওই সময়টায় মানে আমার আবার একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা আমি ডান হাতে লিখি, বাট আমার ডান হাতে একটা ফ্র্যাকচারের কারণে আমার অনেক লম্বা সময়ে লিখলে আমার হচ্ছে মানে প্রচন্ড হাত ব্যথা হয় আর কি। আমার এখানে একটা অ্যাক্সিডেন্ট আছে, যেটা আসলে আহ, ছোটবেলার অ্যাক্সিডেন্ট, বাট এটা হচ্ছে সবসময় আমাকে, বিশেষ করে মানে লিটারেচারের স্টুডেন্ট হিসেবে খুব বেশি প্রবলেমে পড়তে হয়েছিল, কারণ আমাদের জাহাঙ্গীরনগরে পরীক্ষা ছিল 4 ঘন্টা, এবং 4 ঘন্টায় এত এত লিখতে হতো। তো আমি দেখা গেছে যে আহ আধা ঘন্টা 45 মিনিট লেখার পরে আমাকে 5-10 মিনিট বসে থাকতে হতো আর কি, হাতের ব্যথার কারণে। তো সেই সেম জিনিসটা পেপার বেসড আইএলটিএস এ যখন আমাকে অনেক লিখতে হচ্ছে প্রত্যেকটা জিনিসের জন্য, রাইটিং এর জন্য হাতে লিখতে হচ্ছে, তো আমার কাছে মনে হয়েছে যে ইন কম্প্যারিজন
টোয়েফেলটা কম্পিউটারে হওয়াটা এবং টাইপ করাটা ইজ মাচ মোর অ্যাক্সেসিবল। এবং অ্যাক্সেসিবল আমি বলছি যে শুধুমাত্র যে হাতের লেখার কারণে তা না। যাদের হচ্ছে অনেক লম্বা সময় হাতে লিখতে প্রবলেম হয়, এবং এখন তো সবকিছু এতটাই টেকনোলজাইজড হয়ে গেছে যে আমরা প্রতিদিনই টাইপ করছি, ইয়ে করছি। তো হাতে লেখার ওই অভ্যাসটা আস্তে, আস্তে একটু ইয়ে হয়ে যাচ্ছে আরকি। তো আমার জন্য টোয়েফেলটা অনেক বেশি অ্যাক্সেসিবল ছিল ইন দ্য সেন্স যে হাতের লেখার ব্যাপারে তো আছেই। সো ওই টেনশনটা নাই। কিন্তু আবার অনেক লম্বা সময় ধরে লিখার যে প্রবলেমটা ছিল আমার, ওইটা এখানে ছিল না। তো এট দি এন্ড অফ দ্য ডে ওগুলো দেখা গিয়েছে যে আ ইফেক্ট পড়ছে। ওগুলোর ইফেক্ট পড়ছে স্কোরে। হ্যাঁ? যে আমার দেখা গেছে যে হাতে ব্যথা নিয়ে টেনশন করতে হচ্ছে না, হাতের লেখা নিয়ে টেনশন করতে হচ্ছে না। I can only concentrate on content, হ্যাঁ? যে আমি কি লিখছি। সো এট দি এন্ড অফ দ্য ডে ওগুলোর একটা একটা ইফেক্ট হয় আরকি। কিন্তু সেই সাথে লিমিটের কথা বলতে গেলে আমি বলব যে স্পিকিংটা আ আইএলটিএস এর সাথে কম্পেয়ার করতে গেলে কিছু ঝামেলা আছে TOEFL এর। এবং এজন্য বলছি না যে এগুলো ঝামেলার, মানে কাউকে ডিসকারেজ করছি না। কিন্তু বলছি যে এই বিষয়গুলো নিয়ে অ্যাওয়্যার থাকতে হবে আগে থেকেই, যাতে এই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করা যায় অন দ্য ডে অফ দি এক্সাম। বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয়, TOEFL এ সবাই তো একটা রুমের মধ্যে আ পাশাপাশি কম্পিউটারে বসে থাকে। তো সাধারণত যখন স্পিকিং এক্সামটা শুরু হয়, কম বেশি সবারই কাছাকাছি সময়েই স্পিকিং এক্সামটা শুরু হয়। হ্যাঁ, সিরিয়াল মানে যদি করতে চাই তাহলে দেখা যাবে যে স্পিকিংটা হয়তো কারো 3rd এ আসছে, কারো 4th এ আসছে। আ যে ৪ টা মডিউলের মধ্যে আরকি। তো দেখা যাচ্ছে যে কোনো একজন পরীক্ষার্থীর যখন স্পিকিং এক্সামটা শুরু হলো, ওই রুমের দেখা যাবে যে আরো ৫-৬ জনের ওই টাইমেই স্পিকিং এক্সামটা চলছে। তো সবাই কিন্তু কথা বলছে। এবং এই যে স্পিকিং এক্সামটা দেওয়ার সময় এরকম অনেকেই আছে যে যারা লো ভয়েসে কথা বলে। এট দ্য সেম টাইম এরকম অনেকেই আছে যারা অনেক হাই ভয়েসে কথা বলে। টু মেক themselves legible, যে তারা মনে করে যে হ্যাঁ, অনেক জোরে কথা বললে মানে পরীক্ষাটা ভালো হবে। হ্যাঁ, ভলিউম ইজ ওয়ান অফ দি ইম্পোর্টেন্ট ফ্যাক্টরস ইন স্পিকিং, বাট এট দ্য সেম টাইম অনেকগুলো অনেক দেয়ার আর মেনি আদার ফ্যাক্টরস অ্যাজ ওয়েল। কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেকে অনেক জোরে কথা বলে, তো সেটা দেখা যায় যে একজন পরীক্ষার্থীকে আবার এফেক্ট করতে পারে। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে আমি কথা বলছি, কিন্তু আমার পাশে একজন বসে এত জোরে কথা বলছে এবং মানে সে যে সব সঠিক বলছে তা না। এবং আমার কাছে মনে হচ্ছিল যে সে এত জোরে কথা বলছে, এত ভুলভাল বলছে, আই এম গেটিং ডিস্ট্রাক্টেড। হ্যাঁ? এটা কিন্তু আমাকে ইফেক্ট করছে আমার স্পিকিং এর সময়। তো এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। এই বিষয়টা আগে থেকেই অ্যাওয়ার থাকতে হবে আরকি। আ তো সেটা সেটা আসলে আমি বলব যে TOEFL এর একটা লিমিটেশন। আ এবং IELTS এর সাথে কম্পেয়ার করতে গেলে এক্সামটা TOEFL এর স্পিকিং এক্সামটা এতটা অর্গানিক না। অর্গানিক বলতে আমি বুঝাচ্ছি যে যেকোনো সময়ে যেকোনো টার্ন নিতে পারে, যেটা সানোয়ার একটু আগে বলল। IELTS এ কথার পিঠে পাল্টা প্রশ্ন, একটা প্রশ্নের পিঠে আরেকটা প্রশ্ন। আ সেটা যেকোনো দিকে চলে যেতে পারে হঠাৎ করে। কিন্তু TOEFL এর স্পিকিং এক্সামটা ইস মাচ মোর অর্গানাইজড। অর্গানাইজড ইন দ্য সেন্স যে ৪ টা পার্ট থাকবে। ৪ টা পার্টের মধ্যে আ ১ম কোয়েশ্চেনটা অনেকটা যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। আ যেখানে আ যে যে এক্সামটা নিচ্ছে তার আ তার নিজের থটস, তার ওপিনিয়নস, তার এক্সপেরিয়েন্স এই বিষয়টা সম্পর্কে ফ্রিলি এক্সপ্রেস করতে বলা হয়। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2, 3 অ্যান্ড 4, এই ৩ টা কোয়েশ্চেনকে বেসিক্যালি বলা হয় ইন্টিগ্রেটেড টাস্ক। ইন্টিগ্রেটেড কারণ হচ্ছে এই বিষয়গুলো আ ক্রস ফাংশনাল, যে একটার সাথে আরেকটা রিলেটেড। আ স্পিকিং স্কিল তো চেক করবেই। কিন্তু পরের ৩ টা বেসিক্যালি সাথে, সাথে লিসেনিং, রাইটিং, রিডিং এগুলাও কিছুটা টেস্ট করে ফেলে। এজন্য এগুলাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড। এবং কোয়েশ্চেন 2 থেকে 4 কিছু সিনারিও দিয়ে দিবে। দেখা যাবে যে মানে ২ জন ৩ জন কথা বলছে, সেটা আগে শুনতে হবে। শুনে কি হলো সেটার যে মূল বক্তব্য বা যে সেটার মেইন আইডিয়া, সেগুলোকে নিজের ভাষায় প্রেজেন্ট করতে হয় আরকি। সো স্পিকিং এর নাম্বার 2, 3 অ্যান্ড 4 এই ৩ টা টাস্কে যে শুধুমাত্র স্পিকিং অ্যাবিলিটি এটা চেক করছে তা কিন্তু না। সেটার সাথে, সাথে লিসেনিং টাও চেক হয়ে যাচ্ছে, রিডিং টাও চেক হয়ে যাচ্ছে কারণ ইনস্ট্রাকশন পড়তে হচ্ছে। সো
এটা কিছুটা ইন্টিগ্রেটেড আর কি। সো ইউ হ্যাভ টু বি গুড ইন অল অফ দোজ। শুধুমাত্র যে স্পিকিং এ ভালো হলেই স্পিকিং টেস্টটা ভালো করা যাবে, বিষয়টা কিন্তু তা না আর কি, লিস্ট আমার এক্সপিরিয়েন্স। আর এমনিতে স্পিকিং এর টেস্টটা হচ্ছে সবচেয়ে কম সময় লাগে, এটা হচ্ছে 20 মিনিটস। রিডিং, রাইটিং এবং লিসেনিং ওগুলো ওগুলো হচ্ছে আরো অনেক অনেক বেশি সময় লাগে। কিন্তু এই 20 মিনিটস এর মধ্যে মার্কস কিন্তু সেম। হ্যাঁ, চারটা চারটা মোডালিটি কিন্তু 30 মার্কস করে। সো ওগুলো ওগুলো দেখা যাবে যে এটাতে সবচেয়ে কম সময় লাগে আর কি। আম, তো হ্যাঁ, আহ, যেটা বললাম যে প্রথম টাস্কটা কিছুটা ওপিনিয়ন রিলেটেড, যে ফ্রিলি ওপিনিয়ন দিতে হবে, এবং 2, 3, 4 এই তিনটাতে হচ্ছে লট মোর গাইডেড। তারা হচ্ছে সিনারিও দিবে, তারা হচ্ছে একটা ডায়ালগ দিবে, তারা হচ্ছে মানে স্পেসিফিকলি তারা কি জানতে চাচ্ছে ওটা ওটা গাইড করবে, এবং ওইটা মাথায় রেখেই কথা বলতে হবে। সো আমার যেটা মনে হয় যে টোয়েফেলে স্পিকিং এর জন্য কিছু ওয়ে আছে প্রিপারেশনের। সেই প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারলে স্কোরটা ভালো করা পসিবল, এবং এটা নিজেও বোঝা পসিবল যে আমার স্কোর ভালো হচ্ছে। আইএলস এ যেটা হয় যে আমি অনেক ভালো প্রিপারেশন নিয়ে নিলাম, কিন্তু কিছু ফ্যাক্টরের কারণে, যেমন যে এক্সামটা নিচ্ছে তার অনেক সময় অ্যাকসেন্ট বোঝা যায় না, উইচ ইজ আ ভেরি বিগ প্রবলেম। সে কি বলতে যাচ্ছে ওটা হয়তো ক্লিয়ার না। 1-to-1 ইয়েস। ডায়ালগের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে একটু ঘাবড়ে যায়। তারপরে যখন একটা প্রশ্ন করলো, প্রশ্নটাকে প্রশ্নর পিঠে পাল্টা প্রশ্ন করে এটাকে অন্যদিকে নিয়ে গেল, দেখা গেল যে এটার সাথে অরিজিনাল টপিকের কোনো রিলেশন নেই। তো এই বিষয়গুলো আসলে টোয়েফেলে হয় না, কারণ টোয়েফেলের যেই যেই ঘটনাটা দেয় বা যে ডায়ালগটা দেয়, তাদের স্পিকিং ইজ ভেরি স্ট্যান্ডার্ড। সো ওখানে বুঝতে প্রবলেম হওয়ার কথা না। এবং তারপরে যেটা বলে যে ওরা একটা প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দেওয়ার পরে কিন্তু আর পাল্টা প্রশ্নের কোনো সুযোগ নেই, বিকজ ইট ইজ কম্পিউটার জেনারেটেড আর কম্পিউটার ডিজাইনড। তো সেই সেই প্রবলেমটাও নাই আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি, টু বি ভেরি স্পেসিফিক, সেটা হচ্ছে টোয়েফেল স্পিকিং এ নিয়ম অনুযায়ী প্রিপারেশন নিলে এক্সামে ভালো করাটা পসিবল, এবং নিজেও বোঝা পসিবল যে আমার এক্সাম ভালো হচ্ছে এবং মানে ভালো হয়েছে। যেটা অনেক সময় আইএলস এর ক্ষেত্রে কিছুটা প্রিক্যারিয়াস হয়ে যায়, বিকজ ইটস নট ইন ইয়োর হ্যান্ড। কিন্তু টোয়েফেল এর বিষয়টা হচ্ছে এভরিথিং ইজ ইন ইয়োর হ্যান্ড। অর্গানাইজেশন ওয়াইজ যেই টোয়েফেল এর স্পিকিং পরীক্ষা দিতে যাচ্ছে সে জানে যে এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে, এটার পর এটা আসবে। শুধু কনফিডেন্টলি এবং আশেপাশের যে ডিস্ট্রাকশন গুলো আছে সেগুলোকে শাট আউট করে ফোকাসড ওয়েতে স্পিকিং এক্সামটা দেওয়াটাই হচ্ছে টোয়েফেল এর মেইন চ্যালেঞ্জ আর কি, যেটা আমি বলবো। হ্যাঁ, সানোয়ার, সরি ফর দ্য লং র্যান্ট। আমি হচ্ছে এক এক কথার পিঠে আরেক মানে অনেকক্ষণ সময় নিয়ে নিলাম। বাট হ্যাঁ, আমার মনে হয় কিছুটা ধারণা পাচ্ছে সবাই যে আসলে আইএলস এর সাথে টোয়েফেল এর স্পিকিং ডিস্টিংশনটা কোথায়, এবং টোয়েফেলটা যে অনেক বেশি অর্গানাইজড, এবং চাইলে অর্গানাইজড ওয়েতে প্রিপারেশন নিলে টোয়েফেল এ শর্ট টাইমের মধ্যেই ভালো করা সম্ভব আর কি। ওকে রূপক ভাই, খুব একটা ইনসাইট, একটা আপনার হচ্ছে রিসেন্ট পরীক্ষার এক্সপিরিয়েন্স, পরীক্ষার এনভায়রনমেন্ট এই সম্পর্কে কিন্তু আমরা খুব ভালো একটা আইডিয়া পেয়েছি যে ট্রেফেলে কি এক্সপেক্ট করা যেতে পারে। তো আপনি কিন্তু অলরেডি বলেছেন যে আমরা হচ্ছে আমাদের অ্যাওয়ার্ড থাকতে হবে যে কি হতে যাচ্ছে। সো আমি যেটা করতাম আমার এক্সপিরিয়েন্স থেকে, যখন আমি ট্রেফেল প্রিপারেশন নিতাম, আই নিউ দ্যাট আমি এই ধরনের এনভায়রনমেন্ট পেতে যাচ্ছি। ট্রেফেলে গিয়ে একসাথে অনেকের সাথে পরীক্ষা দিতে হবে। সো তখন আমি যে জিনিসটা করতাম, তখন আমি বাসায় যখন প্র্যাকটিস করতাম, তখন আমি আসলে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতাম যে আমার আশেপাশে নয়েজ হবে। সো আই এম গোনা গেট ডিস্ট্রাক্টেড। এই ধরনের প্রিপারেশন আমি নিতাম, দেন আমি ওইখানে প্র্যাকটিস করতাম। আমি তো তখন হচ্ছে ঢাকায় মেসে থাকতাম। তো মেসে হচ্ছে আশেপাশে যে মানুষগুলো থাকতো তারা মাঝে মাঝে কার্ড খেলতো। তো তারা কার্ড খেলে, আমি সাইডে গিয়ে তাদের সামনে আমি জয়ফুল স্পিকিং প্র্যাকটিস করি। তো এই জন্য হচ্ছে তারা কার্ড খেলছে, আমি আমার নিজের মতো করে সেটা হচ্ছে ডেলিভার করছি। যেহেতু সবকিছু আমার নিজের কন্ট্রোলে, আমি নিজেই করতে পারবো। তো আমি যদি অন্যের কথাতে ডিস্ট্রাক্টেড না হই, তখন কিন্তু সেটা আমার জন্য ভালো। ইভেন আমার ক্ষেত্রেও সেম জিনিস হয়েছে। আমি যখন হচ্ছে পরীক্ষা দিচ্ছিলাম, আমার পাশে একজন খুব জোরে কথা বলছিল। তো তখন ওর স্পিকিংটা আমার আগে শুরু হয়েছে।
তো আমার যখন স্পিকিং টাইম হচ্ছে আমি ওর দিকে হয়ে জোরে কথা বলেছি, মানে এটা হচ্ছে প্রতিশোধ টাইপের, তুই আমাকে ডিস্টার্ব করছিস আমি তোকে একটু ডিস্টার্ব করি। এটা আসলে করা ঠিক হয়নি যদিও, বাট আমার কাছে তখন মনে হয়েছে একটু মজাটা নেই, তো আমি এটা এক্ষেত্রে করেছি। এক্ষেত্রে হ্যাঁ, আমার কাছে যে একটা টেকনিক যেটা মনে হয় যে যদি সুযোগ থাকে আহ তাহলে হচ্ছে টোয়েফেল এর স্পিকিংটা আগে দিয়ে ফেলা বেটার। কারণ প্রথম আহ, প্রথম 2টা এক্সামের পরে মাঝখানে একটা ব্রেক দেয় না? তো সেই ব্রেকের পর আহ, দুটো থাকে, যেখানে স্পিকিংটা ব্রেকের পর পরই হতে পারে, অথবা ব্রেকের পর আরেকটা এক্সাম দিয়ে স্পিকিংটা হয়তো একদম শেষে হয় আর কি। তো আমার মনে হয় যে ব্রেকের পরপরই এসে সবার আগে যদি স্পিকিং এক্সামটা দিয়ে দেওয়া যায়, তাহলে সবার আগে যদি ইয়ে করা যায়, তখন কিন্তু একটা মানে ভালো এনভায়রনমেন্টে কথা বলা যায় আর কি। কিন্তু এটা অনেক সময় ডিপেন্ড করে যে ওই এক্সামটা কি মানে আসছে কি আসছে না। আহ, তো এটা আসলে লাকেরও একটা ব্যাপার আর কি। কারণ আমার মনে আছে আমার এক্সামের সময় আমার রুমে খুব বেশি বড় রুম ছিল না ওটা, কিন্তু আমার রুমে মোটামুটি 12 থেকে 15 জন এক্সামিনী ছিলেন আর কি। তো এর মধ্যে ব্রেক থেকে এসেই, এবং আরেকটা ইয়ে হচ্ছে যে ব্রেক থেকে একটু তাড়াতাড়ি চলে আসা, ব্রেক থেকে যদি একটু তাড়াতাড়ি চলে আসা যায় তাহলে একটু তাড়াতাড়ি এক্সামটা শুরু করা যায়। তো আমার মাথায় এটা ছিল যে আমি ব্রেক থেকে একটু তাড়াতাড়ি আসবো এবং এসে ওই যে একটা বাটন ক্লিক করতে হয় যাতে পরীক্ষাটা শুরু হয়। তো আমি রুমে ঢুকতে ঢুকতে দেখলাম যে অলরেডি একজন স্পিকিং এক্সাম শুরু করে দিয়েছে, এবং তার এক্সামটা ভালো হওয়ার কথা, কারণ আমি খেয়াল করে দেখলাম যে পুরো 12 থেকে 15 জনের মধ্যে উনি একাই প্রায় প্রথম 10 মিনিট উনি একাই লিসনিং সরি স্পিকিং এক্সামটা দিলেন। তো দ্যাটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি আর কি। যদি সম্ভব হয় তাহলে এরকম এরকম একটা স্ট্র্যাটেজি এমপ্লয় করা যায় আর কি। আহ, আর এমনিতে মানে স্পিকিং তো 30-র মধ্যে 22 অ্যান্ড অ্যাবাভ ইজ আ ভেরি গুড স্কোর। বিশেষ করে একাডেমিক যারা দিচ্ছেন এই টোয়েফেল এক্সাম, তারা তো হায়ার স্টাডির জন্যই দিচ্ছেন। মাস্টার্স এবং পিএইচডির জন্য স্পিকিং এ এবং সব জায়গায় এটা বলে আর কি যে 22+ ইজ আ গুড স্কোর। হুম। তো একদম মানে 25+ই পেতে হবে 30-তে, 28+ পেতে হবে 30-তে, 30 পেতে হবে স্পিকিং এ। আমি বলবো যে এটা এটা সবচেয়ে কঠিন, কারণ অন্য 3টা এক্সামে এভরিথিং ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইয়োর অ্যাবিলিটি। যদি ভালো হয় তো স্কোর ভালো আসবে, যদি কোনো ভুল হয়ে যায় তাহলে স্কোর ভালো আসবে না। একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড। বাট স্পিকিং এর ক্ষেত্রে আর কি স্কোরটা আসলে অনেকগুলো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে, এবং এই ভ্যারিয়েবল গুলো হচ্ছে মানে কন্টেন্ট ফ্যামিলিয়ারিটি, অ্যাকসেন্ট ফ্যামিলিয়ারিটি, তারপরে হচ্ছে আশেপাশের যে এনভায়রনমেন্টটা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ক্রুশাল, ভেরি ইম্পর্টেন্ট। যে পাশে কে পড়ছে বা আশেপাশে কতটা ডিস্টারবেন্স, কতটা নয়েজ আসছে, এই বিষয়গুলোর উপর। সো ভ্যারিয়েবল যেহেতু বেশি, এই জন্য স্পিকিং এর মার্কসটাও দেখা যায় যে আহ, অনেকেই ট্রু অ্যাবিলিটিটা অনেক সময় রিফ্লেক্ট করে না। রিয়েল লাইফ সিনারিওতে কারো স্পিকিং অনেক ভালো হতে পারে, হয়তো ইন্ডিভিজুয়াল একটা, সে যদি হোম টোয়েফেলটা দিত, সে হয়তো 28 বা 30 এরকম পেত। কিন্তু দেখা যাচ্ছে যে ওখানে কোনো একটা কারণে, কোনো একটা ডিস্ট্রাকশনের কারণে একটু পজ হয়ে গেছে, অথবা সে একটা টাইম লিমিট থাকে, কিন্তু প্রত্যেকটা স্পিকিং এর যেই অ্যান্সার, ওই অ্যান্সার কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হয় এবং একটা কাউন্টডাউন কিন্তু চলতে থাকে। সো ওই কাউন্টডাউনের মধ্যে দিতে না পারলে যতটুকু অ্যান্সার দেওয়া হয়েছে ততটুকুই কিন্তু রেকর্ডেড হয়ে যায়, এবং ইনকমপ্লিট অ্যান্সারের জন্য দেখা যায় যে আহ, কিছু মার্কস কাটা যায়। তো তো সেক্ষেত্রে কোনো ডিস্ট্রাকশনের কারণে একটা গ্যাপ হয়ে গেল, একটা ব্রেক হয়ে গেল, আনসারটা পুরোপুরি দেওয়া গেল না, তো ওই বিষয়গুলো দেখা যায় যে এফেক্ট করে আর কি। আহ, তো ওইটাই বলবো যে অনেকগুলো ভ্যারিয়েবল, তো তো কিভাবে ফোকাস করা যায় ওই জিনিসগুলোকে শাট আউট করে। সানোয়ার খুব ভালো একটা ইয়ে দিয়েছে। আহ,
আচ্ছা, কেমন আছো আজোয়া? আমাকে কি এখন? এটা হচ্ছে আমাদের আম্মাজান আজোয়া। হ্যাঁ, ও আহ হচ্ছে ও হচ্ছে আমার আইএলটিএস, সরি, আমার টোয়েফল স্পিকিং এর ডিস্ট্রাকশন আর কি। তো আমি যখন প্র্যাকটিস করি, আমি ওকে পাশে বসায় রাখি, যে সানোয়ার যেটা একটু আগে বলছিল যে ডিস্ট্রাকশন রেখে প্র্যাকটিস করাটা, দ্যাটস আ ভেরি ভেরি গুড স্ট্র্যাটেজি। এবং আমি এটা মানে বলতাম, সানোয়ারই বলে দিল। তো দেখা গেল যে আমি ওকে পাশে বসে বলতাম যে এবার তুমি খেলো, অথবা এবার তুমি কিছু দেখো। ও হচ্ছে ট্যাবে দেখা যাচ্ছে যে লাউড ভলিউমে কার্টুন চালিয়ে বসে আছে, আমি এখানে স্পিকিং প্র্যাকটিস করছি। হ্যাঁ, সো সো দিজ আর গুড প্র্যাকটিসেস। কারণ এরকম একটা আহ, এবং ইটস ভেরি অবভিয়াস যে এরকম সিচুয়েশনে প্র্যাকটিস করে যদি অভ্যস্ত কেউ থাকে, তাহলে এক্সাম সেন্টারে যদি এরকম ডিস্ট্রাকশন না থাকে, তাহলে তার পারফরমেন্স আরো ভালো হবে। কারণ সে ডিস্ট্রাকশন সহ ফোকাস করে স্পিকিং প্র্যাকটিস করাতে অভ্যস্ত। তার আশেপাশে যদি কোনো নয়েজ না থাকে, তাহলে সেটা আরো ফোকাসড হবে। হুম। সো দ্যাটস আ ভেরি গুড স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি। তো হ্যাঁ, আমরা যখন আহ, খুব শীঘ্রই শুরু হচ্ছে আমাদের টোয়েফেল এর যেই কোর্সটা, সেখানে এরকম এরকম তো আছেই, এরকম আরো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এর কথা বলা হবে। অ্যান্ড হোপফুলি অ্যাট দি এন্ড অফ দ্যাট প্রোগ্রাম, পিপল উইল ফিল মাচ মোর কমফোর্টেবল, মাচ মোর কনফিডেন্ট যে তারা টোয়েফেল এক্সামের জন্য প্রিপেয়ার্ড। এবং এবং সেটা নিয়ে আহ, মানে বিশদভাবে আরো আরো কথা বলা যাবে আর কি। আহ, তো আচ্ছা, আমার মনে হয় একটা ওকে, প্রশ্ন আছে আমাদের চ্যাটে এসেছে। শামীম, কি ওটা দেখতে পাচ্ছ? আচ্ছা। তার আগে হচ্ছে ওই কোশ্চেনটাতে যাওয়ার আগে আমরা বলবো যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের জানাতে পারেন ফেসবুক গ্রুপে কমেন্টে। তো তার আগে হচ্ছে যে আমি আরেকটা সিম্পল একটা কোশ্চেন করবো, যে আসলে টুয়েলভে যদি কেউ স্পিকিং এ ভালো করতে চায়, স্পিকিং এ যদি অ্যাবাভ 25, যেটা আমরা ধরতে পারি, যদি অ্যাবাভ 25 পেতে চায়, তাহলে তার জন্য যদি কি করা উচিত, বা কোন স্ট্র্যাটেজিতে হচ্ছে একটু হচ্ছে স্পিকিংটা দেওয়া উচিত বা প্রিপারেশনটা নেওয়া উচিত, এটা সম্পর্কে যদি আমাদেরকে শর্ট একটা ব্রিফ দিতেন। হ্যাঁ, ব্রিফলি বলবো, কারণ এখন যদি সব বলে দিই তাহলে কোর্সে তো আসলে বলার কিছু থাকবে না। আচ্ছা, না না, ওটা ওটা বিষয় না। আহ, যেটা বিষয় হচ্ছে, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এটা স্পিকিং এর ক্ষেত্রে সত্য, অন্যগুলোর ক্ষেত্রেও সত্য, ইট অল কামস ডাউন টু প্র্যাকটিস। যত প্র্যাকটিস করা যাবে আহ, তত বেটার হবে। এবং স্পিকিং এর বিষয়টা কিন্তু মানে এমনিতেই দেখা যায় যে, আমি আমার ক্ষেত্রে বলবো, অনেকেরই একটা ভীতি থাকে, একটা ফোবিয়া থাকে। হ্যাঁ, পড়তে দিলে সমস্যা নাই, লিখতে দিলেও সমস্যা নাই, লিসনিংও আমাদের খুব বেশি দেখা যাচ্ছে যে আহ, আমরা কিন্তু মানে অনেক কিছুই শুনছি আশেপাশে, ডে টু ডে মিডিয়া কনজাম্পশন আমাদের, আমরা গান শুনছি, মুভি দেখার সময় বা সিরিজ দেখার সময় আমরা শুনছি। যেটা সবচেয়ে কম প্র্যাকটিস হয় আমাদের, সেটা হচ্ছে স্পিকিং। অ্যান্ড দ্যাটস আ ফ্যাক্ট। হুম। আমরা রিডিং প্র্যাকটিস করি, আমরা লিখাও দেখা যাচ্ছে যে ডে টু ডে কিছুটা প্র্যাকটিস হয়। লিসেনিং তো অনেক অনেক ভালো প্র্যাকটিস হয়। আহ, কারণ এখন আমরা দেখা যাচ্ছে মিডিয়া কনজাম্পশন করছি। এবং এবং একটা ওয়ে হচ্ছে লিসনিং ভালো করার, সেটা হচ্ছে যে ইংলিশ মুভি, ইংলিশ গান, বা দেখা যাচ্ছে ওরকম ওরকম উচ্চারণের কন্টিনিউয়াসলি শুনতে থাকা, এবং কোনো কিছু না বুঝলে সেটা দেখে নেওয়া, সেটার সাথে সাথে প্র্যাকটিস করে ফেলা। বাট আমার এক্সপিরিয়েন্সে আমার কাছে যেটা মনে হয়েছে, সেটা হচ্ছে স্পিকিং প্র্যাকটিসটা আমাদের সবচেয়ে কম হয়। এবং এটার অনেকগুলো কারণ আছে, এটার সোশিও কালচারাল কারণ আছে। দেখা যাচ্ছে যে আমরা পার্টনার পাচ্ছি না, কার সাথে কথা বলবো। তারপরে আমি একা একা কথা বলছি, আশেপাশে লোকজন এসে আমাদের দিকে উইয়ার্ড লুক দিচ্ছে যে এ এ কি করছে নিজে নিজে। তো স্পিকিং এর ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে যে একটা একটা স্টিগমা কাজ করে, যে কমফোর্টেবল লাগে না আমাদের স্পিকিংটা প্র্যাকটিস করার জন্য। অথচ স্পিকিংয়েই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্র্যাকটিস দরকার। কারণ রিডিং, রাইটিং এবং লিসেনিং এর ক্ষেত্রে বিষয়গুলো আহ, যতটা না যতটা না
এফার্ট দরকার হয়, স্পিকিং এ কিন্তু তার থেকেও বেশি এফার্ট দরকার হয়, কারণ স্পিকিংটা অত অত এফার্টলেস না। আমি বসে, আমি যদি নাও চাই, সবকিছু মানে আমার মানে অটোমেটিকলি আমি শুনতে পাবো। হ্যাঁ, রিডিং রাইটিং এ দের ইজ আ লেভেল অফ এফার্ট, কিন্তু স্পিকিং এ এফার্টটা আসলে অন্য লেভেলের। কারণ এখানে নিজেকে প্রিপেয়ার করার একটা বিষয় আছে, একটা নার্ভাসনেস কাজ করে। আমার এরকমও হয়েছে যে প্রথম প্রথম আমি যখন কথা বলতে যেতাম, আমার গলা শুকায় যেত, কিছু কিছু অ্যাফেক্ট কাজ করে আর কি। হ্যাঁ, এক্সট্রা বাইরে থেকে কিছু অ্যাফেক্ট কাজ করে, যে গলা শুকায় যাচ্ছে। তারপরে আমার এরকমও হয়তো প্রথম প্রথম, এবং আমি যখন বেসিক্যালি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম আর কি, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আমাদের ফার্স্ট ইয়ার প্রেজেন্টেশনের সময় আমার মনে আছে যে আমাকে ইংলিশে কথা বলতে হবে। এজন্য আমার মানে টেনশনে আমার চোখ উল্টা যেতেছে, মুখ উল্টা যেতেছে, মানে আমি টেনশনে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। স্টেজে আমি দেখতেছি যে আমার পা এরকম করে কাঁপতেছে, মনে হয় যেন আর্থ্রাইটিসের রোগী আমি। তো এরকম কিছু ব্যাপার কিন্তু, এন্ড ইটস ভেরি নর্মাল। আমি এজন্য বলছি না যে ইটস আ ভ্যালু জাজমেন্ট। আমি এজন্য বলছি না যে কাউকে, যাদের এটা হয় না তাদেরকে বড় করা, এবং যাদের এটা হয় তাদেরকে ছোট করা। ব্যাপারটা মোটেও এরকম না। ইটস ভেরি নর্মাল, ইট হ্যাপেন্স টু দ্য বেস্ট অফ দ্য বেস্ট। যারা এখন দেখা যাচ্ছে খুবই এলোকুয়েন্টলি কথা বলে, নিজের এক্সাম্পল দিচ্ছি না, কিন্তু বলছি যে যারা দেখা যাচ্ছে খুবই ক্লিয়ারলি কথা বলে এবং আইএলটিএস স্কোর, টোফেল স্কোর ভালো করছে, তাদেরকে গিয়ে প্রশ্ন করলে দেখা যাবে যে 4-5 বছর আগে তাদের অবস্থাও অনেকটাই এরকম ছিল। কারণ ব্যাপারটা মোটেও কমফোর্টেবল না আসলে স্পিকিং এর ব্যাপারটা। তো ওই কমফোর্ট লেভেলটা নিয়ে আসতে হবে, এবং কমফোর্ট লেভেলটা আনার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করা। যদি পার্টনারের সাথে প্র্যাকটিস করা যায়, বেস্ট। যদি গ্রুপে প্র্যাকটিস করা যায়, খুব ভালো। যদি এগুলো কোনোটাই না থাকে, তাহলে হচ্ছে অ্যাটলিস্ট আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। ওটা রেকর্ড করতে হবে, রেকর্ড করে আবার শুনতে হবে, শুনে তারপরে কি কি ভুল হয়েছে ওগুলো আবার রেকটিফাই করতে হবে, বারবার এভাবে প্র্যাকটিস করতে হবে। এবং টোয়েফেলটা যেহেতু অর্গানাইজ, যেহেতু আমি জানি যে আমার 4টা সেকশন আছে, এক একটা সেকশনে তারা হচ্ছে খুবই স্পেসিফিক বিষয় আমার থেকে চাচ্ছে, এবং আমি জানি সেগুলো তারা কি চাচ্ছে আমার কাছ থেকে। সো তাদেরকে ওগুলো দেওয়া কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না। যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস, এবং প্রনাউন্সিয়েশনের কিছু বিষয় আছে যেগুলোর দিকে ফোকাস করতে হবে, এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিসের সাথে চলে আসে আর কি। তো কারো হচ্ছে খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, এবং এগুলো ডিপেন্ড করে হচ্ছে কে কতটা ফ্যামিলিয়ার। কারো হচ্ছে একটু বেশি সময় লাগে, বাট আমাদের এই কোর্সটার টার্গেট থাকবে, আহ, হ্যাঁ অবশ্যই কারো কম সময় লাগবে, কারো একটু বেশি সময় লাগবে, বাট আমরা যদি একটা ইকুইটেবল এনভায়রনমেন্ট চিন্তা করি, তাহলে সবাইকে আমরা এক লেভেলে নিয়ে আসার আমাদের একটা চেষ্টা থাকবে। সেটা হচ্ছে টোয়েফেল এর একটা ভালো স্কোর, উইচ ইজ 22+, 25+, 28+। তো এটাই আর কি। রূপক ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার এই যে টিপস গুলো, যেগুলো হচ্ছে যে আমার মনে হচ্ছে যে একদম টু দা পয়েন্ট টিপস, একজন স্টুডেন্ট যদি, আমরা যদি ফলো করি এই টিপসটা, তাহলে ডেফিনেটলি যে কারোর স্পিকিং স্কিলটা ডেভেলপ হবে। সো আমি যদি আরেকটু সামারাইজ করতে চাই, সেটা হচ্ছে আপনি দুটো পয়েন্টের কথা বলেছেন। একটা হচ্ছে লিসেন টু অডিওস। সো সেটা হলো আপনার বোথ লিসেনিং স্কিল প্লাস স্পিকিং স্কিল ইমপ্রুভ হবে। এন্ড দেন আরেকটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আরেকটা টিপস আমার বলেছেন, যেটা হচ্ছে যে আয়নার সামনে কথা বলা। আয়নার সামনে কথা বলার মতো অনেকটা হচ্ছে আপনি যদি আপনার কনভারসেশনটা বা আপনার কথাগুলো রেকর্ড করেন, হোয়াট ইউ আর সেইং, তো তখন কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে হোয়াট কাইন্ড অফ usual mistakes or general mistakes you are doing on your speaking part. So যখন এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি সেটা রেকটিফাই করার একটা চান্স থাকবে। আপনি এখন কিন্তু অনেক কোন সেন্টেন্সে বা কোনো ওয়ার্ডস এর প্রনাউন্সিয়েশন ভুল হচ্ছে, সেটা কিন্তু আপনি ইজিলি গুগল করলে সেটা পেয়ে যাচ্ছেন, হোয়াটস দ্য কারেক্ট ফর্ম অফ দ্যাট প্রনাউন্সিয়েশন অফ দ্যাট ওয়ার্ড। সো এই জন্য হচ্ছে যে শুধু রেকর্ড করার যে টিপসটা, সেটা হচ্ছে একটা মারাত্মক লেভেলের ভালো একটা টিপস, একদম মানে বেস্ট অফ দ্য বেস্ট টিপস। কারণ হচ্ছে পার্টনার কিন্তু আপনি সবসময় আপনার মনের মতো পার্টনার পাবেন না, বাট রেকর্ডার ইজ আ বেস্ট পার্টনার অফ ইউ। সো সেটা সেটা আমরা কাজে লাগাতে পারি। সো আমার মনে হয় যে আমরা আরেকটা কোশ্চেন এসেছে আমাদের, যে কোন বইটা ফলো করা উচিত। তো সেই কোশ্চেনটার জন্য আমি নিজে হচ্ছে একটু দিতে পারি হিন্টস, যে কোশ্চেনটা যেটা আছে সেটার জন্য হচ্ছে আমরা আসলে টুয়েফল এর জন্য মেইনলি একটা সফটওয়্যার ইউজ করে থাকি, টুয়েফল টিপিও। সো যেখানে হচ্ছে 24 টেস্ট বা 30 টেস্ট আছে। আর এছাড়া হচ্ছে একটা ওয়েবসাইট আছে,
আমরা 2-3টা ওয়েবসাইটের কথা আপনাদের বলে দিব, যেখানে হচ্ছে ফ্রি আপনারা টেস্ট দিতে পারবেন, মক টেস্ট। তো সেখান থেকে আপনারা দিতে পারবেন। তো রিসোর্সের জন্য যত রিসোর্স লাগবে TOEFL এর জন্য, সেটা আর্ক এডুকেশন থেকে আপনাদের প্রোভাইড করা হবে। এর বাইরে আমরা সবকিছু পিডিএফ বা সফটওয়্যার বা সফট কপি প্রোভাইড করবো। আপনার বাইরে থেকে কোনো বই কেনা দরকার নেই, বাট একটা বই আপনি বাংলাদেশ থেকে কিনতে পারেন, সেটা হচ্ছে পিটিএস অফিসিয়াল গাইড নামের যে বইটা রয়েছে TOEFL এর জন্য, সেটা আপনি বাংলাদেশ থেকে কিনতে পারেন। কিনে সেখান থেকে আপনি একটা আইডিয়া নেবেন। বাট ওই বইটাও আমরা হচ্ছে পিডিএফ আকারে আপনাকে সেন্ড করব। তো TOEFL এর জন্য যত ম্যাটেরিয়ালস দরকার পড়বে সবকিছু উইল বি প্রোভাইডেড বাই আর্ক এডুকেশন। সো আমাদের আমাদের সেশন আমরা শেষ করব। তো তার আগে হচ্ছে আমরা কোশ্চেন্স গুলো নিব। কোশ্চেন্স গুলো নেওয়ার আগে আমার পক্ষ থেকে এবং রূপক ভাইয়ের পক্ষ থেকে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে we are going to start the TOEFL batch very soon, যেটা হচ্ছে আমাদের আগামীকাল 20 থেকে 20 অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। হাউএভার আমাদের আমার ইনস্ট্রাক্টর মনে এবং হয় আমাদের কিছু হ্যাঁ আমাদের নিজেদের কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিস, নিজেদের কিছু আনঅ্যাভেলেবল সার্কামস্ট্যান্সের কারণে আমরা এটা একটু পিছিয়ে দিই, এবং এটার জন্য অ্যাপোলজিস যে আমাদেরকে একটু পিছাতে হচ্ছে। সো আমরা এটা 5 দিন পিছিয়ে 25 অগাস্ট থেকে আমরা এটা স্টার্ট করব, যেটা 25 অগাস্ট মোস্ট প্রবাবলি এটা হচ্ছে ওয়েডনেসডে হবে। সো Wednesday। ওয়েডনেসডে থেকে আমরা স্টার্ট করব, যেটা ব্যাচের ডিউরেশন, ব্যাচ টাইমিং হচ্ছে সোমবার, বুধবার, শুক্রবার 8 PM থেকে আমাদের ক্লাসগুলো, রেগুলার ক্লাসগুলো শুরু হবে, যেখানে আমাদের 10টা ক্লাস থাকবে। 10টা ক্লাসের সাথে সাথে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমরা যখন স্পিকিং পার্ট করবো এবং রাইটিং পার্ট করবো, সেই সময় আপনাদেরকে একটা টাস্ক দিব হোমওয়ার্ক আকারে। সেই টাস্কটা আপনি বাসায় কমপ্লিট করবেন এবং সেটা ইভালুয়েটেড একটা রেসপন্স আপনাকে দিয়ে দেওয়া হবে। অনলি কোর্স ফি, আমাদের যে 5,000 টাকা কোর্স ফি, আফটার ডিসকাউন্ট দিয়ে তারপর 8,000 টাকার কোর্স আমরা 5,000 দিচ্ছি। সেটার পর সেই টাকার মধ্যে ইনক্লুডেড আপনি একটা ইভালুয়েটেড রেসপন্স পাচ্ছেন। স্পিকিং এর জন্য আপনার স্পিকিংটা আমাদেরকে রেকর্ড করে দিবেন। দেন হচ্ছে স্পিকিং এর পরে স্পিকিংটা, সরি আমি মনে হয় ভুল বলেছি, আমাদের কোর্স ফি 4,000 টাকা, 5,000 টাকা না, আরো ডিসকাউন্ট এসেছে এবার। সো এটা আরো আরো সুযোগ হয়ে গেছে আমাদের জন্য। তো সো হচ্ছে যেটা বলছি যে আপনার কিন্তু রেকর্ডের রেসপন্স, মানে আপনি যেটা স্পিকিং পার্টটা দিলেন সেটা রেকর্ড যদি আমাদেরকে সেন্ড করবেন, সেটা রেকর্ডেড রেসপন্স এর ইভালুয়েশন পাবেন, যে কোথায় আপনার প্রবলেম গুলো হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে। এইটা হচ্ছে আর্ক এডুকেশনের এই TOEFL কোর্সের সবচেয়ে স্পেশাল পয়েন্ট। সাথে রাইটিংটা যখন আপনি দিবেন, সেটা একটা ইভালুয়েটেড ইভালুয়েটেড একটা রেসপন্স আপনি পাচ্ছেন, যেটা আসলে কোথাও আপনি পাবেন। তো এইটা হচ্ছে আর্ক এডুকেশনের সবচেয়ে বেস্ট একটা জিনিস। আর্ক এডুকেশন সবসময় আপনাদের সাথে থাকে। আর্ক এডুকেশনের যে কোনো ধরনের প্রয়োজনে আজ পর্যন্ত যতগুলো জন স্টুডেন্ট হয়েছে, আমরা মোটামুটি বলবো যে 100% বলতে পারবো না, কারণ 95% অ্যাবাভ 95% আর মোর দ্যান স্যাটিসফাইড উইথ আওয়ার কোর্সেস। সো আমরা হচ্ছে আপনাদেরকে ইনভাইট করব যে আপনারা দেখেন, ট্রাই করেন, এবং আপনাদের সাথেই আমরা সবসময় আগাতে চাই। সো আসুন, আমাদের ইনস্ট্রাক্টর, উনি হচ্ছে আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টর অফ TOEFL হতে যাচ্ছেন। অলরেডি কিন্তু আপনারা সেটা জেনে গেছেন যে TOEFL সম্পর্কে ওনার ওনার কথা বলায়, ওনার ইনসাইট, TOEFL ইনসাইট কিন্তু অলরেডি কিন্তু অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন। সো আমি মনে করি আমরা যদি রূপক ভাইয়ের সাথে কাজ করি, দেন আমরা TOEFL এ অ্যাটলিস্ট আমাদের যে ডিজায়ার থাকে 100 or 90 অ্যাবভ, এটা ইজিলি অ্যাক্সেসিবল। সো রূপক ভাই, আপনার কাছ থেকে ফ্রম ইনস্ট্রাক্টর আমরা কিছু কথা শুনতে চাই। না, আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট আর কি। আমাদের ক্লাস সাইজ খুব বড় না, যেটা অনেক বড় একটা পজিটিভ দিকই আমি বলবো, যে স্টুডেন্টদের সাথে, পোটেনশিয়াল স্টুডেন্টদের সাথে খুব ক্লোজলি কাজ করার যে সুযোগটা। কারণ দেখা যাচ্ছে যে সব স্টুডেন্টদের নিড, প্রয়োজনীয়তাটা তো আর এক না। তো তাদের সাথে ইন্টিগ্রেটেড ওয়েতে ইন্ডিভিজুয়ালি কাজ করার যে সুযোগটা, সেই সুযোগটা আছে। আর হ্যাঁ, 10টা ক্লাস তো ঠিক আছে, 10টা ক্লাস, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে দেখা যায় যে এই 10টা ক্লাসের পরেও অনেক সময় ট্র্যাডিশনাল অর্গানাইজেশন গুলো যেটা করে, আমার কাছে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে, সেটা হচ্ছে 10টা ক্লাস হয়ে গেল, হ্যাঁ শুধু এই 10টা ক্লাসের জন্যই পরিচিতি,
টাকা দেওয়া হয়ে গেছে, 10টা ক্লাস শেষ, এরপরে আমি আর তোমাকে চিনি না। আমার ক্ষেত্রে কখনোই ব্যাপারটা এরকম ছিল না। যখন আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি, যেখানেই গিয়েছি, ইটস অলওয়েজ অ্যাবাউট দ্য রিলেশনশিপ উই মেক। হ্যাঁ, পড়াশোনা, একাডেমিয়া এই বিষয়গুলো তো আছে, স্কিলস বিল্ডিং এই বিষয়গুলো তো আছে, বাট দ্য রিলেশনশিপস আর ভেরি ইম্পর্টেন্ট, অ্যাট লিস্ট টু মি। তো আমি বলবো যে এই 10টা ক্লাসের পরও যার যখন যেটা লাগবে, হঠাৎ করে কোনো প্রশ্ন, দেখা যাবে যে আমাদের প্ল্যাটফর্ম আছে, আর্ক এডুকেশনের প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আহ, আমাদের সাথে যোগাযোগ করার সুযোগটা কিন্তু পরবর্তীতেও থাকবে। তো যে যখনই যেখানেই মানে কোনো একটা প্রবলেম যদি ফেস করে থাকে, আমার মানে আই এম ভেরি কনফিডেন্ট যে এই 10 দিনের মধ্যে স্টুডেন্টরা সবকিছু সম্পর্কে একটা ধারণা পাবে এবং দে উইল বি ওয়েল ইকুইপড টু সলভ দেয়ার ওন প্রবলেমস। বাট বিষয়টা এরকম যে এমন একটা প্রবলেম হলো যেটা তাদের কাছে যদি মনে হয় যে এক্সপার্ট অ্যাডভাইস দরকার, সেই সুযোগটাও কিন্তু থাকবে। হ্যাঁ, সেটা সেটা পরবর্তীতে যখনই হোক, ইমেলের মাধ্যমে, অন্য কোনো আহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, বা আর্ক এডুকেশনের প্ল্যাটফর্মের মাধ্যমে হোক, সেই সুযোগটা কিন্তু থাকছে, which I think is very important. তো হ্যাঁ, ভেরি এক্সাইটেড, লুকিং ফরওয়ার্ড টু ইট। 25 তারিখ থেকে ইনশাআল্লাহ। ওকে, সো আমাদের কোশ্চেন যেগুলো এসেছে, আমরা এখন কোশ্চেন সেকশনে চলে যাব। তো আমাদের রাফিয়া আক্তার আপু বলেছেন রাইটিং এর কথা বলেন। আমরা আজকে আসলে রাইটিং এ আমাদের কোনো প্ল্যান নেই রাইটিং নিয়ে কথা বলার, তো আমরা রাইটিং নিয়ে কথা বলবো না, সরি আপু। নেক্সট, জীবন খান আমাদের কোশ্চেন করেছেন। সানোয়ার আমার মনে হয় মিউট হয়ে গিয়েছে একটু। আচ্ছা, সানোয়ার মনে হয় একটা, আচ্ছা মিউট হয়ে গেছে, যেহেতু ও মিউট বুঝতে পারছে না। যাই হোক, আমি তাহলে বলে দেই। স্পিকিং টেস্ট এর যে বিষয়টা, আহ, জীবন খানের প্রশ্ন ছিল যে হ্যাঁ, এক্সাম সেন্টারে যেহেতু স্পিকিং টেস্টের প্রবলেম হয়, তাহলে টেক হোম এক্সামে টোফেল দেওয়াটা বেটার কিনা। আমি বলবো যে হ্যাঁ, অ্যাটলিস্ট স্পিকিং এর ক্ষেত্রে হোম এনভায়রনমেন্টে এক্সাম দেওয়ার কিছু মেরিটস কম্পারেটিভলি টেস্ট সেন্টার থেকে, টেস্ট সেন্টার ইন কম্পারিজন উইথ দ্য টেস্ট সেন্টার আছে। টেস্ট সেন্টারে যে প্রবলেম গুলো হয় সেটা হয়তো বাসায় হবে না। তো সেটা সেটা করা যায় হোম এডিশন। হ্যাঁ, আচ্ছা। আম, আর এটাই বোধহয়। I'm so sorry actually, as আচ্ছা, হ্যাঁ, in ওই a ইয়ে হয়ে গেছিল বোধহয়, আমি মিউট, তুমি হয়তো খেয়াল করোনি। হ্যাঁ, yeah, as in another meeting, so I was asked a question, so I had to answer that question. আচ্ছা। So এই কারণে হচ্ছে আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। ভাই আপনি কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, তো আমি বললাম আর কি যে হোম টোয়েফেল এর হোম এডিশন সম্পর্কে একটা কোয়েশ্চেন ছিল। তো আমি বললাম যে হ্যাঁ, টোয়েফেল এর হোম এডিশনে অ্যাটলিস্ট স্পিকিং এর ক্ষেত্রে ডিস্ট্রাকশন নিয়ে একটু কম চিন্তা করতে হয় আর কি, যেহেতু বাসা থেকে দিচ্ছে, ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। সো সেটা নিয়েও আহ, চিন্তা চিন্তা ভাবনা করা যায়। হ্যাঁ, আমার মনে হয় কোয়েশ্চেন এগুলোই এসেছে, আর বোধহয় নেই। ওকে, সো দেন আমরা হচ্ছে আজকে শেষ করতে পারি। সো হোপফুলি আমাদের সেশনটা, আজকে আমাদের যে লাইভ সেশনটা ছিল টোয়েফেল স্পিকিং এর উপরে, এবং আমরা কিন্তু ওভারঅল টোয়েফেল এর উপরে যে কথাগুলো বলেছি, এবং কম্পারিজন বিটুইন আইএলটিএস এন্ড টোয়েফেল এর ভিতরে, সো দ্যাট ওয়াজ আ গ্রেট সেশন। এটা আপনাদেরকে হেল্প করেছে। সো আমরা হচ্ছে আমরা রূপক ভাইকে, স্পেশালি আমাদের ইনস্ট্রাক্টরকে, আমরা কিন্তু আমাদের আর্ক এডুকেশনের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি, এবং আপনারা আমাদের পোস্টের নিচে তা ভাইকে ওয়েলকাম জানাতে পারেন, ওয়ার্ম একটা ওয়েলকাম আর্ক এডুকেশনে। সো হুম, সো এইটা এটা আমাদের, আমরা যেরকম আসলে তাকে ইন্সপায়ার করা হবে আমাদের ফ্যামিলিতে। সো এটা আমি আশা করবো আপনাদের কাছ থেকে যে আমাদের এই লাইভ সেশনের নিচে তাকে কংগ্রেচুলেশন জানাবেন অথবা ওয়েলকাম জানাবেন, যারা অলরেডি আমাদের আর্ক এডুকেশনের সাথে রয়েছেন। সো আমার পক্ষ থেকে ওয়ার্ম ওয়েলকাম রূপক ভাই।
and থ্যাংক ইউ, uh, শামীম। না, রিয়েলি হ্যাপি টু বি হিয়ার। থ্যাংক ইউ। ওকে। আর সেটা হচ্ছে যে আরেকটা ব্যাপার, আপনাদেরকে আমরা আর্ক এডুকেশনের TOEFL কোর্সের যে প্রোগ্রামটা রয়েছে, যেহেতু আমাদের কোর্স ফি অনলি এখন ৳৪,০০০। সো আমরা আপনাদেরকে সেখানে দেখতে চাই। তো সেখানে আরো ডিটেইলস এ কথা হবে সবার সাথে। সো শেষ করার আগে আমি রূপক ভাইয়ের কাছ থেকে শেষে কনক্লুডিং কিছু রিমার্কস শুনতে চাই। আম না, আজকে আমার মনে হয় ফোকাসটা স্পিকিং এ ছিল তো। আমি কিছু প্রশ্ন দেখতে পাচ্ছিলাম অন্যান্য আ ইয়ে থেকে, রাইটিং, রিডিং, আম লিসেনিং। তো আমি সবাইকে বলব যে খুবই আসলে TOEFL এক্সামটা খুবই এক্সাইটিং। আ এটা একটা চ্যালেঞ্জ, honestly, কিন্তু এই চ্যালেঞ্জটা মানে আ অনেক এনজয় করা যায় আরকি। এবং কিছু ক্ষেত্রে হচ্ছে মানে এরকম সময় আসবে যে হচ্ছে না, এবং আমি খুব মানে পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকেই বলছি আরকি। যে হচ্ছে না, পারছি না। বাট এট দি এন্ড অফ দ্য ডে অনেকদিন প্র্যাকটিস করার পরে, অনেকদিন বলতে আবারও বলছি যে রেঞ্জটা আসলে একেকজনের জন্য একেক রকম আরকি। কারো একটু কম সময় লাগে, কারো একটু বেশি সময়। সেটা ব্যাপার না। বাট যখন দেখা যাবে যে প্র্যাকটিস করার পরে রেজাল্ট গুলো দেখা শুরু হবে, যখন দেখা হবে যে একটা সময় একটা বিষয় হচ্ছিল না, সেটা আস্তে, আস্তে আনফোল্ড করতে শুরু করেছে, সেটা আস্তে, আস্তে মানে হতে শুরু করেছে, তখন আ যে একটা আনন্দ, যে একটা একটা ভালো লাগা যেটা কাজ করে আরকি, দ্যাট ইস বিয়ন্ড এনিথিং এলস ইন দিস ওয়ার্ল্ড। হুম? তো আ আসলে আমার কাজ, যেটা বললাম যে এই ১০ টা ক্লাস তো আছেই, বাট বিয়ন্ড দিস 10 ক্লাসেস, আ যারাই দেখা যাবে যে আমার সাথে কাজ করবেন, আমার কাজ থাকবে টু হেল্প ইচ অফ ইউ সাকসিড। আ আদারওয়াইজ মানে দেখা যাবে যে I will consider myself a failure, which I don't like to do often. আ সো দেখা যাবে যে আ আমরা একসাথেই দেখা যাবে সাকসেস এর দিকে কাজ করব আরকি। আম এবং চেঞ্জ গুলো যখন আসা শুরু হবে, যখন সেগুলো দেখা যাবে, সেটা সেটা খুবই আনন্দের। এবং রেজাল্ট গুলো তো আসলে প্র্যাকটিক্যাল। আইদার স্কোর ভালো হচ্ছে অথবা স্কোর ভালো হচ্ছে না। সো রেজাল্ট গুলো আমরা আমরা যে কাজগুলো করব সেটার রেজাল্ট গুলো কিন্তু চোখের সামনেই দেখা যাবে। আ তো সেদিকে সেদিকে আমাদের ফোকাসটা আরকি। তো হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান মোর টাইম, শামীম। It was a very good experience. Looking forward to it. সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের লাইভের সাথে ছিলেন। সবাইকে সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার পরে কখনো দেখা হবে আপনাদের সাথে।